নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি কামারপুকুর জয়রামবাটি ভ্রমণে। এই কামারপুকুর হলো হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পৈতৃক বাড়ি ও জন্মস্থান এখানে। আমরা আজকে চলেছি কামারপুকুরে। কয়েকটি পর্বে আপনাদের এই কামারপুকুর ভ্রমণের সমস্ত কিছু দেখাবো। এখন আমরা গাড়িতে চলেছি। সবার প্রথমে আমরা যেতে যেতেই যেটা করেছিলাম সেটা হলো ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল কচুরি এবং মিক্স সবজি। অনেক কিছু দিয়ে এই সবজি তৈরি করা হয়েছিল। অসাধারণ এই খাবার আমরা খেয়েছিলাম রাস্তায় যেতে যেতে, এবং এটি শেষ করার সাথে সাথেই এসে গিয়েছিল গরম গরম ধোয়া ওঠা চা। সেটা খেয়ে আমরা অগ্রসর হলাম কামারপুকুরের উদ্দেশ্যে। আবার আলোচনায় ফেরা যাক। রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি গ্রামও কিন্তু এই কামারপুকুরের কাছেই অবস্থিত। আমরা পৌঁছে গিয়েছি কামারপুকুরে। দেখুন, কামারপুকুরের যে মন্দির, সেই মন্দিরের বিভিন্ন অংশ আপনাদের দেখাচ্ছি। এখানে বুক স্টল রয়েছে। এখানে আমরা দেখব ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাসঘর, শ্রীরামকৃষ্ণদেবের মন্দির, রঘুবীরের মন্দির, এবং এর পাশে রয়েছে রামকৃষ্ণ মঠ যাত্রীনিবাস। এই কামারপুকুর গ্রামের আদি নাম ছিল সুখলালগঞ্জ। গ্রামের আদি জমিদার সুখলাল গোস্বামীর নামেই এই নাম। সুখলালগঞ্জ, শ্রীপুর, মুকুন্দপুর, মধুবাটি ও কামারপুকুর, এই পাঁচখানি ছোট গ্রাম পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত বলে বহুদিন ধরে সকলের কাছে শুধুমাত্র কামারপুকুর গ্রাম নামেই অভিহিত হয়ে আছে। অনেকের মতে রামকৃষ্ণ পরমহংসের ভিক্ষা মাথা ধনী কামারিনীর পিতৃকুলের কোনো এক ব্যক্তিকে দিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা যে পুকুরটি খনন করিয়েছিলেন তাকে কামারদের পুষ্করিণী নামে অভিহিত করা হতো। সেই নাম থেকেই কামারপুকুর নামটির উদ্ভব। আপনাদের ভিতরের অংশ দেখাচ্ছি। দেখুন, অসাধারণ সুন্দর এই জায়গা। 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর শ্রীরামকৃষ্ণ একাধিক্রমে কামারপুকুরে ছিলেন। পরে তিনি চলে যান দক্ষিণেশ্বরে। এই মন্দিরে প্রসাদের কুপন কেটে প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের একটু দেরি হয়ে যাওয়ায় আমরা সেটা করতে পারিনি। শয়নের সময় আমরা এখানে পৌঁছানোই আমরা সেই শয়নের দৃশ্য আপনাদের কিছুটা দেখানোর প্রচেষ্টা করছি, এবং এরপরেই আমরা গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, পালং শাকের সবজি, পোস্ত, স্যালাড ও পোস্তের বড়া। অসম্ভব সুন্দর এই খাবারের দোকান আপনি মন্দিরের কাছাকাছি পাবেন। অসংখ্য দোকান রয়েছে, যে কোনো দোকানে খেতে পারেন। সব দোকানেরই খাবার মোটামুটি ভালো। এরপরে আমরা টোটো বুক করেছিলাম কামারপুকুর ঘোরার জন্য। যে ভাইয়ের সাথে আমরা ঘুরেছিলাম তার মুখেই শুনবো কামারপুকুরের নানা অজানা কাহিনী, এবং তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন যাওয়া যাক। দেখুন, সামনের এই যে সমস্ত মাটির যে তিনতলা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুর্গাদাস পাইন, সীতানাথ পাইন এদের বাড়ি। আমরা এখন রয়েছি পাইন পাড়াতে। এই পাড়ার নাম হচ্ছে পাইন পাড়া। আর আমরা এখন এইখান থেকে দেখতে যাচ্ছি নাট্যমঞ্চ, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উনি যখন শিবরাত্রির দিনে শিবসে যেই নাট্যমঞ্চে নাচছিলেন, তখন ওনার তৃতীয়বারের জন্য ভাব সমাধি হয়েছিল। এটা হচ্ছে ঠাকুরের তৃতীয়বারের ভাব সমাধির জায়গা। মানে এটা আগে যে প্রথমে তো দেখে আসুন। এই হলো সেই পাইন কুটির। রয়েছে সীতানাথ পাইনের বাড়ি প্রাঙ্গণে ভগ্ন বিষ্ণু মন্দির ও শ্রীরামকৃষ্ণ নাট্যমঞ্চ। শিবরাত্রির সময় শিব সেজে অভিনয় করার সময় শিবভাবে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের। ধর্মগ্রন্থ পাঠের সময় শ্রীরামকৃষ্ণ এখানে প্রায় ভাবাবিষ্ট হতেন, এবং তখন পল্লী রমণীগণ তাকে জীবন্ত বিগ্রহ রূপে পূজা করতেন। দেখুন, সেই স্থানে আমরা রয়েছি। সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ আপনারা দেখছেন। যে বাড়িগুলোকে দেখলেন, বললাম পাইনদের বাড়ি। এই পাইনদের বাড়িতে এখনো সমস্ত পাইনদেরই বংশধর এখন বসবাস করেন। আচ্ছা। পাইনদের লোকেদের কাছে বড় অহংকার ছিল যে আমাদের বাড়িতে কোনো মেয়ে ছেলে ঢুকবে না। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একবার ওদের বাড়িতে তাঁতি বংশে ঢুকে গেছিলেন। আর ঢুকে যে বলেছিলেন যে দেখলে শালা, তোদের আমি অহংকার চূর্ণ বিচূর্ণ করলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে শালা কথা খুব বারবার করতেন। এবার ঠাকুরের শালা বলার আমাদের শালা বলার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ঠাকুর শালা বলতেন ভালো, আমরা শালা বলি গালাগালি, তাই তো? একদম। আচ্ছা, এবার আমরা এখন এখান থেকে দেখতে যাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পাঠশালা, উনি যেখানে বসে পড়াশোনা করেছিলেন। আর এখানে দেখতে পাবেন লাহাবাবুদের তিনতলা বিষ্ণুর মন্দির, আর তারই পাশে আছে দেখবেন এখানকার যে জমিদার নাম হচ্ছে ধর্মদাস লাহা, ওনার তৈরি করা দুর্গার মন্দির, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে বাল্যবেলায় মায়ের চক্ষুদান করেছিলেন। আপনারা দেখছেন সেই পাঠশালা যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আপনারা এগুলি দেখতে থাকুন। যা যা এর মধ্যে দেখবেন তা হলো পাঠশালা, লাহাবাবুদের তিনতলা বিষ্ণু মন্দির, ধর্মদাস লাহার দুর্গা মন্দির,
এবং চলুন একটু ইতিহাসের কথা হয়ে যাক। 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর শ্রীরামকৃষ্ণ একাধিক্রমে কামারপুকুরে ছিলেন। পরে চলে যান দক্ষিণেশ্বরে, কিন্তু মাঝে মধ্যেই আসতেন এখানে। সাধনাকালের অন্তে প্রায় প্রতি বছরই চতুর্মাস্য তিনি কামারপুকুরে এসে কাটাতেন। 1880 সালে শেষবার কামারপুকুরে আসেন, সেবার 8 মাস এখানে অতিবাহিত করেন। 1886 সালে 7ই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ কথামৃত রচয়িতা শ্রীম কামারপুকুর দর্শনে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন খুব অসুস্থ ছিলেন। শ্রীম কামারপুকুর সম্পর্কে কি লিখেছেন শুনুন। আমি যখন প্রথম কামারপুকুরে যাই, রাস্তার লোক, ক্ষেতের চাষি সকলকে গিয়া ঠাকুরের কথা জিজ্ঞাসা করিয়াছি। সকলকেই আলিঙ্গন করিতে ইচ্ছা হইত, যেন কত আপন। পশু পক্ষী বৃক্ষ সকলকে ধন্য মনে হইত, কারণ ইহারা ঠাকুরকে দর্শন ও স্পর্শ করিয়াছে। যিনি ঠাকুরের কথা বলিয়াছেন তাহাকেই প্রণাম করিয়াছি। ঠাকুর চোখ বদলাইয়া দিয়াছেন কিনা। শ্রীম কামারপুকুরে গিয়াছিলেন শুনে শ্রীরামকৃষ্ণ খুব খুশি হন। তিনিও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যদিও সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে, যদিও তারপরে শ্রীমা প্রায় 8 থেকে 9 বার কামারপুকুরে এসেছেন। তিনি এখানে বসবাসের চিন্তা করেছিলেন, যদিও সারদা দেবীর আপত্তিতে তা সম্ভব হয়নি। দেখুন সেই মন্দির, যে মন্দিরের কথা একটু আগেই উল্লেখ করলাম। শ্রীরামকৃষ্ণের জীবন এবং তার যে লীলা, তা বিভিন্নভাবে এখানে বোঝানো হয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মাঝে বলে দিই এখানে আসবেন কি করে। হাওড়া থেকে ট্রেনে তারকেশ্বর এসে সেখান থেকে বাসে আসতে পারেন। ট্রেনে আরামবাগ এসে সেখান থেকেও বাসে আসতে পারেন। আরামবাগ থেকে মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছে কামারপুকুর। যদি দুর্গাপুর থেকে আসেন সেক্ষেত্রে আপনারা গাড়ি বুক করেও আসতে পারেন, বা এইভাবে আরামবাগ হয়েও কিন্তু আপনারা আসতে পারেন। তাছাড়া সরাসরি কলকাতা থেকে বাসও পাওয়া যায়। দেখুন বিষ্ণু মন্দিরের কথা আপনাদের বলছিলাম, সেই বিষ্ণু মন্দির আপনাদের দেখাচ্ছি এবং তার ইতিহাস এখানে লেখা রয়েছে। চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যায়। এখান থেকে দেখতে যাচ্ছি গোপেশ্বর শিবের মন্দির। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যখন একটা সময় ভাব হয়েছিল, তখন উনি পাগলের মতন হয়ে গেছিলেন। গ্রামের লোক, পাড়ার লোক ওনাকে সবাই তখন পাগল বলছিল। তখন ওনার মায়ের খুব চিন্তা যে আমার ছেলে হয়তো সত্যিই পাগল হয়ে গেছে। সেই চিন্তায় তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এই শিবের মন্দিরেতে এসে হত্যা দিয়েছিলেন। এটা হচ্ছে সেই শিবেরই মন্দির। এই শিবের নাম হচ্ছে গোপেশ্বর। ডান দিকে শিবের সামনে শুয়ে চন্দ্রমণি দেবী হত্যা দিচ্ছেন, এই হচ্ছে সেই শিবেরই মন্দির। এই শিবের নাম হচ্ছে গোপেশ্বর শিব। আমরা এখন এখান থেকে দেখতে যাচ্ছি ধনী কামায়নীর মন্দির, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষে মায়ের মন্দির। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উনি যখন জন্মেছিলেন তখন একদম ছোট, একদম কাঁচা অবস্থায়। উনি তখন গড়িয়ে পড়ে গেছিলেন একটা ধান সেদ্ধ করা উনুনের ভিতরে। তখন ওনাকে ছাই মাখা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলেন মা ধনী কামায়নী, মানে যিনি ভিক্ষে মা। এই ডান দিকেতে হচ্ছে ঠাকুরের ভিক্ষে মায়ের মন্দির, আর এই দিকেতে গেলে হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। আপনাদের দেখাচ্ছি শ্রীরামকৃষ্ণের ভিক্ষে মা ধনী কামারিনীর মন্দির। ধনী কামারিনীর মন্দির দর্শনের পরে আমরা চলেছি তার পাশেই থাকা ভবতারিণী মন্দিরে। সেই মন্দির আপনাদের দেখাচ্ছি। মন্দিরটা দেখলেন, ওনার বাড়িটা আগেতে এখানেই ছিল, তারই ওপরে মন্দিরকে তৈরি করা হয়েছে। আর এই পাশাপাশি যে ঘর বাড়িগুলো দেখলেন, এগুলো হচ্ছে ধনী কামায়নীর সমস্ত বংশধরদের বাড়ি। উনি নিজে বাল্য বিধবা ছিলেন, ওনার নিজস্ব কোনো ছেলে পুলে কেউ ছিল না। ওনার সমস্ত ভাই ভাইয়াদের যে বংশধর, তাদেরই সমস্ত বাড়ি এগুলো। শ্রীরামকৃষ্ণদেব উনি নিজে কোনো জাতিভেদ প্রথা কিছু করতেন না, যে কেউ হিন্দু কে মুসলমান এই সমস্ত উনি কিছু করতেন না। তখন উনি কী করেছিলেন, একবার এক পীরের মন্দিরেতে এসে নিজে বসে পুজো করেছিলেন। সেই থেকে ওই পীরের নাম হয়ে গেছিল দয়াল সত্যপীর। এই যে দয়াল সত্যপীরের যে মন্দির আপনারা দেখবেন, এই মন্দিরেতে কোনো পূজারী, কোনো ব্রাহ্মণ, কোনো পুরোহিত এখানে কেউ পুজো করতে পারে না। এখানে আপনি আমি যে কেউ পুজো করতে পারি। এই যে দেখুন মাটির ঘোড়া দিয়ে পুজো দিয়ে দেন। ছিলেন সেন্ট টাইটেল ছিল না। রামকৃষ্ণদেবের ডাক্তার। আচ্ছা, আগেকার দিনে ডাক্তার বলতো না, আগেকার দিনে কি বলতো বদ্যি। হ্যাঁ। সেই বদ্যির নাম হচ্ছে শ্রীনাথ সেন। এটা হচ্ছে সেই দুর্গার মন্দির। এই যে মন্দির দেখছেন, এই মন্দির বহু পুরানো। এই মন্দির আগেতে মাটির ছিল, বছর 4-5 হলে এই মন্দিরকে মাটির থেকে মন্দির দেখছেন। এই কামারপুকুর গ্রামেতে, এই কামারপুকুর গ্রামের নাম আগেতে কামারপুকুর ছিল।
ছিল না, এই গোটা গ্রামের নাম ছিল আগেতে সুগলালগঞ্জ। আচ্ছা এই গ্রামেতে সুখলাল গোস্বামী নামে এক জমিদার ছিলেন, ওনার নাম অনুসারে এই গোটা গ্রামের নাম ছিল সুগলালগঞ্জ। এই যে বাঁদিকের যে বড় পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের আশেপাশে আগেতে ছিল সমস্ত কামারদের বসবাস, সেই থেকে এই পুকুরের নাম হয়েছিল কামারপুকুর। এবার এই পুকুরের নামে এই গোটা গ্রামের নাম হয়েছে কামারপুকুর। এই সেই পুকুর, যে পুকুরের নামেতে গোটা গ্রাম চলে। হ্যাঁ, আচ্ছা শাঁখারি, চিনু শাঁখারি, হ্যাঁ নাম শুনেছি। হ্যাঁ শাঁখারি শব্দের অর্থ হচ্ছে যারা শাঁখা পলা পড়ায় বা বিক্রি করে তাদেরকে শাঁখারি বলে। আর চিনু শাঁখারি প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেরকে চিনেছিলেন ভগবান রূপে। এই যে বাঁদিকের যে তৈরি হওয়া বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিনু শাঁখারি ভিটা। এই জায়গাটা আগেতে করে না পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর এই জায়গাটাকে এখন রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে কনস্ট্রাকশন করে বিল্ডিং বানিয়ে এটাকে এখন গেস্ট হাউস বানিয়েছে। আচ্ছা, এটা গেস্ট হাউস, মানে এমনি এমনি ঢোকা যায় না, কেউ চাইলে থাকতে পারে? এখান থেকে বুকিং করা যায়? না, এটা অনলাইন। অনলাইন বুকিং করতে হয়। ওকে, হয়নি স্যার। রেডি হয়নি এখনো? আচ্ছা আচ্ছা, চলছে। আচ্ছা, ছোট্ট করে গল্প বলি, শুনুন। আরও গল্প নিশ্চয়ই শোনাবো, কিন্তু তা হবে পরবর্তী পর্বে। আজকের পর্ব এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।